ক্রেডিটার মানে কি? যে লোকটি থেকে আমি ধারে বা বাকিতে কোনো জিনিস ক্রয় করলাম বা যাকে আমায় ভবিষ্যতে টাকা প্রদান করতে হবে, সে হচ্ছে আমার ক্রেডিটার। হ্যালো ফ্রেন্ডস, আ ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা, আজকে টপিকটা যেটা নিয়ে আমরা ডিসকাস করছি, ইট ইজ ওয়ান অফ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, and this topic is so important for several reasons. Let me talk about journal. আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে হাউ টু ডু দ্য জার্নালস ইন আ ভেরি সিম্পল অ্যান্ড বেসিক ওয়ে। আমরা আজকে শুধু শিখবো না, আমরা আজকে প্রেসাইসলি বুঝবো এমনভাবে যাতে এই ক্লাসটা করার পর, এই ভিডিওটা তোমাদের দেখার পর প্রত্যেকেরই জার্নাল কিভাবে করতে হয় তার সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া, এবং আইডিয়া শুধু নয়, ক্লিয়ার একটা ওপিনিয়ন তৈরি হয়। ঠিক আছে? তো বন্ধুরা, আমরা ভিডিওটা করার শুরুতেই একটা কথা বলে নিই যে স্যার, এই যে জার্নাল নিয়ে আপনি কথা বলছেন, দিস ইজ জার্নাল, it's a very important topic. Just sir, why journal is so important? Let me tell you guys why journal is so important. Journal is so important because journal is the only way by which we can record all the transactions of a business. It is mainly a scientific way. It is mainly a scientific way একটা বৈজ্ঞানিক পদ্ধতি যার সাহায্যে আমরা যে কোনো ট্রানজাকশনকে in the book of record for any business. রেকর্ডিং ট্রানজাকশন ইজ সো ইম্পর্টেন্ট, সেটা আমরা জানি। আমরা যে কোনো ট্রানজাকশনকে একটা প্রপার ওয়েতে রেকর্ড করতে পারি বাই দ্য প্রসেস অফ জার্নালাইজিং। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এর প্রশ্ন হচ্ছে, স্যার জার্নাল কি কোনো ফান্ডামেন্টাল ফিচার্সের উপরে ডেভেলপ করছে? ইয়া, ইটস অবভিয়াসলি ডিপেন্ড অন সাম ফান্ডামেন্টাল ফিচার্স। কি কি ফান্ডামেন্টাল ফিচার্স একটু ভালো করে বুঝে নাও। দ্য ফার্স্ট পয়েন্ট অফ জার্নালাইজিং ইজ দ্যাট, জার্নালাইজ করা মানে কি? আমি একটি ট্রানজাকশন বলতে আমরা কি বুঝি? আমার কাছে কিছু আসবে, তার বদলে আমি কিছু দেব, রাইট? ট্রানজাকশন মিন্স ইটস আ গিভ অ্যান্ড টেক প্রসেস ইন এনি বিজনেস। বিজনেস ট্রানজাকশন কিভাবে করে? ধর বিজনেস কিছু পারচেস করলো বা বিজনেস কিছু সেল করলো, তার মানেটা কি? আলটিমেটলি বিজনেস কি করতে চাইলো? বিজনেস অ্যাকচুয়ালি তার থেকে যে টাকাটা সেটা তার দিয়ে চলে গেল, তার বদলে তার কাছে একটি গুডস চলে আসলো, রাইট? সো বিজনেস থেকে টাকাটা চলে গেল, ক্যাশ গোজ আউট, অ্যান্ড তার বদলে কিছু গুডস বা সার্ভিসেস ব্যবসায় চলে আসলো। ভালো করে বুঝবে, কনসেপ্টটা ক্লিয়ার করবে। এটা হচ্ছে জার্নালের ফান্ডামেন্টাল। জার্নাল কিন্তু এই ফান্ডামেন্টাল বিলিভের উপরে দাঁড়িয়ে আছে। এই সিস্টেমটাকে বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম। What is double entry system, guys? Let me tell you, double entry system is mainly a process by which we are going to record the transaction in two different sides. দুদিকে, debit side and credit side, two different sides, debit side and credit side. This is the fundamental of the double entry system. Please try to understand. যার সাহায্যে আমরা কোন একটি ট্রানজাকশনকে দুটো সাইডে রেকর্ড করে থাকি, একটা হচ্ছে ডেবিট সাইড, একটা হচ্ছে ক্রেডিট সাইড। সো হিয়ার আই এম গোইং টু রাইট ডেবিট সাইড অ্যান্ড ক্রেডিট সাইড। এবং এর সঙ্গে একটা কথা বলে দিচ্ছি, তাহলে স্যার জার্নালের মেন ফান্ডামেন্টালটা কি? জার্নালের মেন ফান্ডামেন্টালটা হচ্ছে এটাই, কোনো একটা ট্রানজাকশনকে প্রপার সায়েন্টিফিক ওয়েতে রেকর্ড করা, যা এবং শুধু রেকর্ড করা নয়, সেই ট্রানজাকশনটাতে আমার কাছে কি আসলো বা আমার কাছ থেকে কি গেল সেটাকেও এনলিস্ট করা। দুটো সাইডে, একটা হচ্ছে ডেবিট সাইড, একটা হচ্ছে ক্রেডিট সাইড। ঠান্ডা মাথায় বুঝবে।
এবার একটা প্রশ্ন তৈরি হয় যে স্যার আমরা যে কোনো একটা ট্রানজাকশনকে ডেবিট সাইড বা ক্রেডিট সাইডে রেকর্ড করব, তার তার পিছনে কি রুলস কি আছে? হোয়াট ইজ দ্য বেসিক ফান্ডামেন্টাল ফেনোমেনন? Why we are going to record any transaction in two sides, debit and credit? What is the basic fundamental phenomenon? Let me tell you guys, simple. Logically বুঝবি, কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। এর ফান্ডামেন্টাল একটা বিলিফ আছে, এর ফান্ডামেন্টাল একটা বিহাফ আছে। ওকে, as I said early, যে journalizing is the process to recording the transactions in two different sides, either debit or credit. It is also a question arise, sir, আমরা একটা ট্রানজাকশনকে রেকর্ড করবার সময় যারা একদম প্রথম বেসিক জার্নাল শিখছে, যে তাদের মনে একটা প্রশ্ন তৈরি হবে যে স্যার ট্রানজাকশনটাকে আমরা ডেবিটে রেকর্ড করব না ক্রেডিটে রেকর্ড করব, সেটা আমরা বুঝবো কিভাবে? How will we understand that whether we are going to record the transactions in the debit side or in the credit side? এটা বোঝার একটা খুব সিম্পল প্রসেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি। Apart from that, there are different rules and regulations. We called it golden rules. জার্নাল করতে গেলে আমাদেরকে এই গোল্ডেন রুলসটা খুব ভালো করে বুঝতে হবে। কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি, গোল্ডেন রুলস অবশ্যই আমাদেরকে জার্নাল শিখতে সাহায্য করে। কিন্তু আমরা কোনো একটা জার্নাল যদি খুব সহজে শিখতে চাই, খুব ইজিয়েস্ট ওয়েতে শিখতে চাই, তাহলে অ্যাপার্ট ফ্রম গোল্ডেন রুলস আমাদেরকে একটা সেকেন্ডারি প্রসেস ব্যাক অফ দ্য মাইন্ডে বুঝতে হবে, এবং সেই ক্ল্যারিটিটা না থাকলে আমাদের জার্নাল কিন্তু শেখা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি একটা রুলস তোমাদের সামনে এস্টাবলিশ করছি, সেই রুলসটা দেখো, তোমরা যদি সেই রুলসে কোনো জার্নাল কি করতে চাও তাহলে তোমাদের কাছে অনেক ইজি হবে। আলটিমেটলি তোমাদেরকে ডিসাইড করতে হবে যে এলিমেন্টার অবজেক্টটা আমরা ডেবিটে পুট করব না ক্রেডিটে পুট করব। যেমন ধরো একটা ইনফরমেশন যদি দেওয়া থাকে এরকম যে রাম বট গুডস of rupees 50,000। খুব বেসিক, ঠান্ডা মাথায় ভাববে কি দেওয়া আছে, রাম বট গুডস অফ রুপিস 50,000, ঠিক আছে? আর আমাদেরকে এটা রেকর্ড করতে হবে, আমাদেরকে এটা in the book of journal we have to enlist that. তো এখানে আমাদের মনে প্রশ্ন আসবে, স্যার what is the exact element I'm going to write in the debit side and what is the exact element I'm going to write in the credit side? এটা বোঝার একটা ইজিয়েস্ট পদ্ধতি আমি বলে দিচ্ছি, তারপর আমরা গোল্ডেন রুলসও শিখবো। এরকম নয় যে আমরা গোল্ডেন রুলস জানবো না, কিন্তু আগে যে কোনো জিনিস যদি একটু ইজিয়েস্ট ওয়েতে শেখা যায় বা বোঝা যায়, সেটা আমাদের কনস্ট্রাকটিভ নলেজকে আরো ডেভেলপ করতে সাহায্য করবে। তো রাম বট গুডস অফ রুপিস 50,000, এর মধ্যে ডেবিটে আমি সেটা কি আনবো যেটা বিজনেসের ক্ষেত্রে আমাদের কাছে আসছে। দেখো, যে কোনো ট্রানজাকশনই অবশ্যই এটা দেওয়া এবং নেওয়া, ইউ আর গোয়িং টু গিভ সামথিং, অন দ্য বিহাফ ইউ আর গোয়িং টু রিসিভ সামথিং, অ্যান্ড অনলি উই ক্যান কনসিডার তখনই যখন তার আসা এবং যাওয়া যে দুটো এলিমেন্ট তাদের মেরিট বা ভ্যালু সেম হয়, কোনোটা কম বা বেশি না হয়। তাহলে এক্ষেত্রে রাম বট গুডস অফ রুপিস 50,000, এক্ষেত্রে রাম একটি গুডস পারচেস করলো এবং তার বদলে রামকে 50,000 রুপিস পেমেন্ট করতে হলো। তাহলে রামের কাছে আসছেটা কি? অবশ্যই গুডস, যে গুডসটা সে কিনছে। কিন্তু এই যে রাম বট গুডস, এটাকে যদি আমরা কোনো একটা অ্যাকাউন্টের দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমরা লিখবো পারচেজ অ্যাকাউন্ট। তাহলে এক্ষেত্রে আমরা ডেবিট সাইডে লিখবো কি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, টু ডেবিট দিকে যেরকম আমরা লিখলাম পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ঠিক একইভাবে আমরা ক্রেডিট সাইডেও একটা আইটেম লিখবো টু বলে। সেটা কি লিখবো দেখো, যদি লজিক্যালি ভাবা যায়, রামের কাছে যেরকম গুডসটা এসছে তার বিনিময়ে রাম কি দিয়েছে, রাম অবশ্যই টাকা দিয়েছে, রাম হ্যাজ পেড দ্য মানি। তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, 50,000 in the debit side, again 50,000 in the credit side. খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে।
পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, কারণ টাকা দিয়ে গুডসটা কিনলো। এবার ধরো যদি এই ট্রানজাকশনটা এরকম ভাবে বলা থাকতো, রাম বট গুডস অফ ₹50,000, তার সঙ্গে একটা নতুন কথা অ্যাড করে দিত, টু XYZ লিমিটেড। খুব ঠান্ডা মাথায় বুঝবি, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কিন্তু রাম বট গুডস অফ ₹50,000 মানে এখানে রাম জিনিসটা কিনছে যার দাম মূল্য হচ্ছে ₹50,000, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু রাম যে জিনিসটা কিনছে, এখানে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে, স্যার সেটা কি রাম আদতে ক্যাশে কিনছে? এখানে তো ₹50,000 বলা আছে, তার মানে কি ক্যাশে কিনছে? দেখো এই জায়গাটা একটু ঠান্ডা মাথায় আমাদের বুঝতে হবে। ₹50,000 দেওয়া মানে যে রাম জিনিসটা ক্যাশে কিনছে তা নয়। ₹50,000 বাই পেইং ক্যাশ যদি বলা থাকতো, বা যদি এখানে XYZ লিমিটেডের কথা উল্লেখ করাই না থাকতো, তাহলে কিন্তু আমরা সরাসরি বুঝতাম, হ্যাঁ, রাম যে গুডসটা কিনছে সেটা সম্পূর্ণভাবে ক্যাশে কিনছে। এখানে কিন্তু সেটা বলা নেই। এখানে বলা আছে রাম বট গুডস ফর ₹50,000 টু XYZ লিমিটেড, তার মানে কি এখানে ইন্ডিকেট করতে চাইছে যে দ্যাট রাম বটস গুডস, রাম গুডসটা কিনছে ফ্রম XYZ লিমিটেড, অর্থাৎ রাম যাকে টাকাটা দেবে সেই কোম্পানির নাম হচ্ছে XYZ লিমিটেড, যেহেতু ওর থেকে গুডসটা কিনছে, কিন্তু এখনো কিন্তু কোনো টাকা পেমেন্ট করা হয়নি। এই ধরনের ট্রানজাকশনকে আমরা বলবো ক্রেডিট ট্রানজাকশন। এবার ধরো এই ট্রানজাকশনটা যদি আমাকে জার্নালাইজ করতে হয়, তাহলে আমি কিভাবে করবো? খুব সিম্পল। আমরা যেরকম আগের বার লিখলাম পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে এক্ষেত্রে আমরা লিখবো অবশ্যই পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ওটা যেরকম ছিল সেরকমই লিখবো, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট বাট বাট টু ক্যাশ অ্যাকাউন্টের জায়গায় এবার আমরা টু ক্যাশ অ্যাকাউন্ট লিখবো না। কেন লিখবো না? কারণ আমি তো আদতে কোনো টাকা পেমেন্ট করিনি। আনটিল আই পে সামথিং আই ক্যানট রাইট ইট টু ক্যাশ অ্যাকাউন্ট। আমরা তখনই লিখতে পারি যদি আমি টাকাটা পেমেন্ট করতাম, কিন্তু আমি তো কিছু পেমেন্ট করিনি, রাইট? তাহলে আমি এখানে কার নাম লিখবো? টু ক্যাশ অ্যাকাউন্টের জায়গায় আমি এখানে কি লিখবো? ক্রেডিট সাইডটাকে আমি কাকে দিয়ে রিপ্রেজেন্ট করবো? দেখো তুমি যদি বলো যে তোমরা যদি এটা ভেবে থাকো যে সেক্ষেত্রে কি স্যার আমরা ওয়ান সাইডেড জার্নাল করবো, এটা একটা মিস্টেক। One sided journal is considered as a errors. Under the double entry system, always there is a debit side and credit side. দুটো সাইডে এলিমেন্ট সম্পৃক্ত না হলে একটি জার্নাল কনসিডার করা হবে না। পারচেজ অ্যাকাউন্ট ডেবিট মানে আমি সেটাকে শুধু ওয়ান সাইডেড দেখাচ্ছি, তার বিনিময়ে আমরা লিখবো এখানে টু। যেহেতু আমাদের ক্যাশ অ্যাকাউন্ট লিখবার মতো কোনো অপশন নেই, কারণ আমি টাকা দিইনি, সেক্ষেত্রে আমি আমার ক্রেডিটারের নাম লিখবো। ক্রেডিটার মানে কি? যে লোকটি থেকে আমি ধারে বা বাকিতে কোনো জিনিস ক্রয় করলাম বা যাকে আমায় ভবিষ্যতে টাকা প্রদান করতে হবে, সে হচ্ছে আমার ক্রেডিটার। তাহলে এখানে যেহেতু আমি XYZ লিমিটেডের থেকে কোনো একটা জিনিস পারচেস করছি, XYZ লিমিটেডকে আমায় টাকা দিতে হবে, তাহলে এক্ষেত্রে XYZ লিমিটেড হচ্ছে আমার ক্রেডিটার। সেখানে আমরা লিখবো পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু XYZ লিমিটেড অ্যাকাউন্ট। খুব ঠান্ডা মাথায় বুঝবে। 50,000 লিখবো ডেবিট সাইডে অ্যামাউন্টের দিকে, আর এদিকটায় লিখবো আবার 50,000 ক্রেডিট সাইডে। ঠিক আছে? দেখো আমি একই জার্নাল দিয়ে কিন্তু দুটো মডিফাইড করে দেখালাম। এবার আমি তোমাদেরকে এই সেম জার্নালটাই রাম বট গুডসের জায়গায় আমি একটু মডিফাই করে বট গুডসটাকে চেঞ্জ করে বট ফার্নিচার লিখে দিচ্ছি। খুব ক্ল্যারিটি দিয়ে বুঝবে। হ্যাঁ, আগের বার ছিল বট গুডস, মানে কোনো স্পেসিফিক গুডস বলা ছিল না, গুডস কুড বি এনিথিং, এটা জেনারেল পারপাসে বলা ছিল। যদি কোনো এলিমেন্ট ইন জেনারেল পারপাসে বলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেই পারপাসটাকে মেইনলি আইডেন্টিফাই করবো ডেবিট সাইডে। যেমন আমি লিখেছিলাম পারচেজ অ্যাকাউন্ট, কারণ আমি তো জানি না কোনো পার্টিকুলার গুডস কি কিনেছে রাম, আমার তো সেই বিষয়ে কোনো আইডিয়া নেই। আমার কাছে তাহলে মোটোটা হচ্ছে পারপাসটা, যেই পারপাসের জন্য রাম গুডসটা কিনছে, অর্থাৎ পারচেস করেছে রাম, তাই জন্য এই পারচেজ অ্যাকাউন্টটাকে ডেবিট সাইডে লিখলাম। কিন্তু এইবার যখন আমি গুডসের জায়গায় ফার্নিচার লিখে দিলাম, তখন কিন্তু আর গুডসটা জেনারেল গুডস রইল না, তখন গুডসটা হয়ে গেল স্পেসিফিক গুডস। কারণ রাম বট ফার্নিচার বলে দিই, যেমন এখানে তো স্পেসিফিক্যালি বলে দিচ্ছি যে রাম কি কিনছে। সেক্ষেত্রে এই একই জার্নাল আমরা এস্টাবলিশ করব কি বলে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট
টু, আমি আবারও বলছি, যেহেতু আমি বাকিতে কিনেছি, ক্রেডিটে পারচেস করেছি, সো এখানে 2xyz লিমিটেড অ্যাকাউন্ট, 50,000, 50,000। ক্লিয়ার? আচ্ছা, ধরো আমাদের অনেক সময় আমরা একটু এই ব্যাপারটা ক্ল্যারিটি করে দিই। স্যার, অনেক সময় প্রশ্ন আসে, স্যার ডেবিট সাইডে আপনি একটি অ্যাকাউন্টের নাম লিখছেন ফার্নিচার, ক্রেডিট সাইডে আপনি একটি অ্যাকাউন্টের নাম লিখছেন এক্সওয়াইজেড। স্যার, ইজ ইট অলওয়েজ কি ডেবিট সাইডে একটাই অ্যাকাউন্ট হবে এবং ক্রেডিট সাইডে একটাই অ্যাকাউন্ট হবে, নাকি ডেবিট সাইডে মোর দ্যান ওয়ান অ্যাকাউন্ট হতে পারে, ইভেন ক্রেডিট সাইডে মোর দ্যান ওয়ান অ্যাকাউন্ট হতে পারে, হতেই পারে। এই ধরনের জার্নালকে আমরা বলবো কম্বাইন্ড জার্নাল। কম্বাইন্ড জার্নাল মানেটা কি, সেটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কোনো বিজনেসের ক্ষেত্রে আমরা একই পারপাসে মাল্টিপল জার্নাল না লিখে আমরা সেই জার্নালগুলোকে কম্বাইন করে দিচ্ছি। কম্বাইন মানে ডেবিট সাইডে কিছু এলিমেন্টকে কম্পোজ করছি, ক্রেডিট সাইডে কিছু এলিমেন্টকে কম্পোজ করে একটা কনফিগারের জার্নাল রিপ্রেজেন্ট করবার চেষ্টা করছি। কিরকম ভাবে একটু উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ধরে নাও এই সেম কোশ্চেন আমি এই জার্নালটাকেই বড় মডিফাই করে দেখা, যে রাম বট ফার্নিচার অফ ₹50,000 টু এক্সওয়াইজেড লিমিটেড। এখানে আরেকটা কথা অ্যাডিশনালি বলা আছে এই জার্নালটাতে, ধরো উল্লেখ করে বলা আছে অ্যান্ড পেড ₹25,000। কনসেপচুয়ালি বুঝবে, ঠান্ডা মাথায় বুঝবে, তাহলে তোমাদের ক্ল্যারিটিটা পাবে। খুব বেসিক কনসেপ্ট কিন্তু। রাম বট ফার্নিচার অফ ₹50,000। রাম কত টাকার ফার্নিচার কিনেছে? ₹50,000। কার থেকে? টু এক্সওয়াইজেড লিমিটেড থেকে। পেমেন্ট করবার সময় রাম অনলি ₹25,000 পেমেন্ট করেছে, খুব বেসিক, অর্ধেকটা ক্যাশ পেমেন্ট করে দিয়েছে। তার মানে প্রশ্ন কি এটাই আসবে যে স্যার 50,000 এর ফার্নিচার কিনে রাম অনলি 25,000 পেমেন্ট করলো, বাকিটা কোনোভাবেই রাম কনসিডার করছে না, পেমেন্ট করবে না? না, তা নয়। এটা একটা কম্বাইন্ড পারপাস রিপ্রেজেন্ট করছে। কিরকম ভাবে বোঝার চেষ্টা করো, রাম ফার্নিচার কিনেছে ₹50,000, তার মধ্যে দিয়ে ক্যাশ পেমেন্ট করেছে ₹25,000, বাকি ₹25,000 রাম পেমেন্ট করবে, বাট নট নাও। তার মানে এই যে টোটাল ট্রানজাকশনটা দুটো জিনিসের সংমিশ্রণে গঠিত হয়েছে। একটা হচ্ছে ক্যাশ ট্রানজাকশন, অর্থাৎ যতটা আমি ক্যাশ দিয়ে দিলাম, আরেকটা হচ্ছে ক্রেডিট ট্রানজাকশন, যেটা আমি দিতে পারলাম না বা দিলাম না। তাহলে this whole transaction is going to be formed with the combination of two different set of concept. One is cash, another is credit. এই জায়গাটা একটু কনসেপচুয়ালি বুঝবে। সেক্ষেত্রে আমরা এই জার্নালটাকে কিভাবে মডিফাই করব, সেক্ষেত্রে আমরা জার্নালটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব দেখে নাও। খুব সিম্পল ভাবে বোঝার চেষ্টা করবে, ঠান্ডা মাথায়। ফার্নিচার অ্যাকাউন্ট অবভিয়াসলি ডেবিট সাইডে আসবে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, রাইট। টু, প্রথমে আগে লিখবো যে টাকাটা রাম ক্যাশ পেমেন্ট করে দিয়েছে, অর্থাৎ যে টাকাটা রাম অলরেডি পেমেন্ট করে দিয়েছে। রাম অলরেডি কত টাকা পেমেন্ট করে দিয়েছে আমরা জানি, 50,000 হচ্ছে গুডসের প্রাইস, ডেবিট দিকে আমি 50,000 ফার্নিচার সরাসরি লিখে দিলাম। তার মধ্যে থেকে অলরেডি রাম পেমেন্ট করে দিয়েছে 25,000, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট বলে যেটা পেমেন্ট হয়ে গেছে, সেই 25,000টা আগে আমি ক্রেডিট দিকটা লিখলাম 25,000। ক্লিয়ার? এবার প্রশ্ন আসবে স্যার তাহলে যেটা পেমেন্ট হয়নি সেই পার্টটা কি হবে? যেটা পেমেন্ট হয়নি অবশ্যই সেই পার্টটা আমরা দেখাবো। কার নাম দিয়ে দেখাবো? যেই কোম্পানির নামে ট্রানজাকশনটা হয়েছিল, অর্থাৎ যে আমার ক্রেডিটার, যাকে আমার টাকাটা দিতে হবে, লাইক টু এক্স ওয়াই জেড লিমিটেড অ্যাকাউন্ট। কত টাকা লিখবো? যেহেতু 50,000 টোটাল অ্যামাউন্ট ছিল, তার মধ্যে 25,000 পেমেন্ট হয়ে গেছে, তাহলে বাকি রইল আর কত টাকা? ₹25,000। এইখানটায় আমরা শুধুমাত্র যে রিমেনিং ব্যালেন্সটা, অর্থাৎ দিস ₹25,000, আমরা শুধু ওই পোর্শনটাকে রিপ্রেজেন্ট করছি। খুব ঠান্ডা মাথায় বুঝে নাও। আমি জানি হয়তো এখানে অনেক করতে গিয়ে অনেক প্রশ্ন তৈরি হবে। কি হয়, একটা চ্যাপ্টার যখন আমরা নতুন নতুন কোনো কিছু করি, নতুন নতুন কোনো কিছু সেগমেন্ট প্র্যাকটিস করি, তখন মনের মধ্যে প্রশ্ন তৈরি হয়।
যে স্যার ডেবিট সাইডে আমরা ম্যাক্সিমাম কতগুলো আইটেম লিখতে পারি, ক্রেডিট সাইডে আমরা ম্যাক্সিমাম কতগুলো আইটেম লিখতে পারি, এর কি কোনো লিমিটেশনস আছে? না। যদি পারপাসটা সেম হয়, আমি আবার একটা কথা বলে দিচ্ছি, এখানে যেমন দুটোই সেম, মানে আমি ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট বলে একটি জার্নাল আলাদা করে সেপারেটলি করতে পারতাম, আবার আরেকটি জার্নাল করতে পারতাম ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু এক্সওয়াইজেড লিমিটেড বলে। হ্যাঁ, দুটো সেপারেট জার্নাল না দেখিয়ে, যেহেতু দুটোরই পারপাস একই ফার্নিচারকে উদ্দেশ্য করে এবং পারপাসটা সেম প্রোডাক্ট বা সেম পারপাস হতে হবে, মিউচুয়াল পারপাস হতে হবে, তাহলে আমরা সেটাকে কম্বাইন করতে পারি। সেক্ষেত্রে আমরা লিখলাম ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট টু এক্সওয়াইজেড লিমিটেড অ্যাকাউন্ট, মানে আমরা এইভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করলাম যে ফার্নিচারটা ডেবিট দিকে রইল, ক্যাশটা ক্রেডিট দিকে, অ্যান্ড পারপাস অফ ক্রেডিটারটা ক্রেডিট দিকে। আশা করি তোমরা বুঝতে পারো। এবার প্রশ্ন আসবে, স্যার যদি এক্ষেত্রে ক্যাশ দেওয়ার জায়গায় আমাদের যদি এরকম কোনো ট্রানজাকশন হয় যেক্ষেত্রে আমি ক্যাশ পাবো, আমি ধরছি এই ট্রানজাকশনটাকেই আমি একটু মডেলিং মানে রিমডিফাই করছি। ধরো আমি যদি এটা করি, এই ট্রানজাকশনটাকে রাম বটের জায়গায় আমি রাম বটটাকে কেটে দিয়ে রাম সেল ফার্নিচার অফ রুপিস 50,000 টু এক্সওয়াইজেড লিমিটেড অ্যান্ড পেডের জায়গায় আমি এটাকে কেটে দিয়ে অ্যান্ড রিসিভ রুপিস 25,000। তোমরা হয়তো ভাবছো স্যার কেন একটা এক্সাম্পলকে দিয়ে বারবার বোঝাচ্ছে, স্যার চাইলে মাল্টিপল এক্সাম্পল তোমাদের সামনে এস্টাবলিশ করতে পারে, কিন্তু যেহেতু আমার পারপাসটা তোমাদেরকে শেখানো, এক্সাম্পল তো নিশ্চয়ই দেওয়া হবে, হোমওয়ার্ক দেওয়া হবে, প্রচুর অঙ্ক দেওয়া হবে, কিন্তু আমার এখন যে পারপাসটা, আমার মেন মোটোটা হচ্ছে তোমরা যাতে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়, এক্সাম্পলে ফোকাস না করে পারপাসটা ক্লিয়ার করো। এখানে বলছে রাম সেল ফার্নিচার, মানে পুরো ব্যাপারটা ঘুরে গেল। কেন ঘুরলো? ক্যাশের পার্সপেক্টিভে ঘুরলো। আমরা যখন ফার্নিচার কিনি তখন আমাদেরকে টাকা দিতে হয়, কিন্তু যখন আমি ফার্নিচার বিক্রি করছি তখন আমি টাকা পাবো রাদার দেবো। তাহলে আমি যদি টাকা পাই রাদার দিই, তাহলে অবশ্যই ক্যাশ যদি আমার কাছে আসে, আমার বলতে আমি বারবারই বলছি এখানে বিজনেস, রাম is not an individual. Once we are calling Ram, Ram represent, Ram is the owner of the business and all the transaction here, আমরা যে কটা পোস্টিং করছি বা দেখাচ্ছি প্রত্যেকটা ট্রানজাকশন বিজনেসের পারপাসে হচ্ছে, রামের পার্সোনাল পারপাসে নয়। কারণ রামের পার্সোনাল পারপাসে কোনো ট্রানজাকশনকে আমরা ইন দ্য বুক অফ বিজনেস জার্নালের মধ্যে রেকর্ড করতে পারি না। ইট ইজ নট, ইট ইজ আগেন্স্ট দ্য রুলস, রাইট? তো নিশ্চয়ই তোমরা এর আগে আমার প্রিভিয়াস ভিডিও যেখানে আমরা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলেছিলাম, রুলস নিয়ে কথা বলেছিলাম, তোমরা ওখানে দেখেছো আমি ক্লিয়ারলি বলেছি হোয়াট ইজ দ্য কনসেপ্ট কল সোল এন্টিটি কনসেপ্ট, রাইট? সো এই কনসেপ্টটা তোমরা নিশ্চয়ই জানো যে রাম হতে পারে বিজনেসের ওনার, বাট স্টিল রাম ইজ এ সেপারেট এন্টিটি। ওকে, নাও কামিং টু দ্য পয়েন্ট, ধরো এইটা যদি আমাদেরকে রেকর্ড করতে হয় ইন দ্য বুক অফ জার্নাল, তাহলে আমরা কিভাবে করবো? খুব সিম্পল। এক্ষেত্রে টাকা যাচ্ছে না, টাকা আসছে, তাহলে আমি বারবার বলছি যেটা আমার কাছে আসবে সেটা ফিজিক্যাল হোক, কিছু ফিকশনাল হোক, সেটাকে আমরা ডেবিট দিকে দেখাবো। এক্ষেত্রে ক্যাশ আসছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা আসছে? 25,000 রুপিস। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট বলে 25,000 আমরা প্রথমে দেখিয়ে দিলাম, রাইট? তার ঠিক নিচে আমরা কি দেখাচ্ছি? ক্যাশ। শুধু কি ক্যাশ আসছে? একটু ভেবে দেখো তো, আমি একটি পণ্য এক্সওয়াইজেড লিমিটেডকে বিক্রি করলাম, পুরো টাকাটা আমি এক্সওয়াইজেড লিমিটেড থেকে পাইনি, তাহলে কি আমি বাকি টাকাটা ছেড়ে দেবো? অ্যাবসলিউটলি আমার তার উপরে কোনো ইচ্ছা থাকবে না বা কোনো পাওয়ার ইচ্ছা থাকবে না, একদম নয়। এক্সওয়াইজেড লিমিটেড থেকে যে টাকাটা পেয়েছি সেটা যেন আমি ডেবিট দিকে দেখাবো ক্যাশ বলে, যে টাকাটা পাইনি সেই টাকাটা আমরা এক্সওয়াইজেড লিমিটেডের নামে আমরা রিপ্রেজেন্ট করবো, কারণ সেক্ষেত্রে এক্সওয়াইজেড লিমিটেড আমার ডেটার। ডেটার হচ্ছে সেই ব্যক্তি যাকে আমি ধারে বা বাকিতে কোনো কিছু বিক্রয় করেছি, যার থেকে আমি টাকা পাবো, আই এম অ্যাবাউট টু রিসিভ মানি। So in that case, XYZ Limited is going to be my debtor, and I'm going to write cash account debit bole 25,000, XYZ Limited account debit bole the remaining 25,000 to, specifically বলা আছে ফার্নিচার, তাই জন্য টু ফার্নিচার অ্যাকাউন্ট বলে $50,000।
তাহলে একটা বিষয় কিন্তু আমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার থাকা উচিত যে স্যার যদি টাকা আসে তাহলে আমরা অবশ্যই ক্যাশ বা ক্যাশ রিলেটেড যে এলিমেন্টস, সেটা টাকা হোক, চেক হোক, ড্রাফট হোক, আমরা সেই ইকুইভ্যালেন্ট যে এলিমেন্টগুলো, ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্স এলিমেন্টগুলোকে আমরা ডেবিট সাইডে দেখাবো। আর যদি সেটা দিতে হয় তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট এলিমেন্টগুলোকে আমরা ক্রেডিট সাইডে দেখাবো। এবং তার সঙ্গে সেটাকে মাথায় রেখে যেই পারপাসের জন্য আমাদেরকে এটা সার্ভ করতে হচ্ছে, সেই পারপাসটাকে আমরা উল্টো দিকে দেখাবো। যদি আমরা ক্যাশ ডেবিটে লিখি তাহলে পারপাসটা অটোমেটিক্যালি ক্রেডিটে চলে যাবে, লাইক ফার্নিচার। আর যদি আমরা পারপাসটাকে মানে ক্যাশটাকে ক্রেডিট সাইডে লিখি তাহলে পারপাসটা আমার ডেবিট সাইডে চলে যায়। আগেরবার যখন ফার্নিচার পারচেস করেছিলাম ফার্নিচারটা আমার ডেবিট দিকে চলে গেছিল, রাইট? এবং এই একই ফান্ডা ফর ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্সের ক্ষেত্রে আমি আবার বলে দিচ্ছি, ডেটার হচ্ছে সেই সেই কোম্পানি, সেই ব্যক্তি যার থেকে আমি টাকা পাবো ইন ফিউচার। অবশ্যই একটা বিজনেসের ক্ষেত্রে ডেটার হচ্ছে তার অ্যাসেট, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমরা XYZ লিমিটেড আমরা সেটাকে ডেবিট দিকে দেখাচ্ছি, কারণ আমরা যে কোনো অ্যাসেটকে, বিজনেসের আগত যে কোনো অ্যাসেটকে আমরা ডেবিট দিকে দেখাই, রাইট? অ্যাট দ্য সেম টাইম বিজনেসের কোনো লাইবিলিটিকে আমরা ক্রেডিট সাইডে দেখাই। লাইবিলিটি মানে যখন এই XYZ লিমিটেড থেকে টাকা না পেয়ে আমি যদি XYZ লিমিটেডকে টাকা দিতে হয়, সেক্ষেত্রে XYZ লিমিটেড আমার লাইবিলিটি হয়ে যাবে, এবং সেক্ষেত্রে XYZ লিমিটেডকে আমরা ক্রেডিট সাইডে এস্টাবলিশ করব যদি আমাদের লাইবিলিটি হয় XYZ লিমিটেড, রাইট? তাহলে একটা কথা কিন্তু আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং এখান থেকে কিন্তু আমরা গোল্ডেন রুলসের দিকে আস্তে আস্তে নিজেরাই অগ্রসর হচ্ছি। কিভাবে যাচ্ছি দেখে নাও। গোল্ডেন রুলস, গোল্ডেন রুলস। আমি চাইলে জার্নাল তোমাদেরকে আগে গোল্ডেন রুলস করিয়ে শেখাতেই পারতাম, কিন্তু আমি পার্সোনালি বিলিভ করি সেটা হয়তো জার্নালকে একটু কমপ্লিকেট করে দেয়। কিন্তু জার্নালটা একটু শিখে নিয়ে যদি আমরা গোল্ডেন রুলসে আসি, সেটা আমার পার্সোনালি মনে হয় যেটা আমাকে অনেক অনেক স্বস্তি দেয়, এবং আমার স্টুডেন্টরা অনেক সময় বলে যে স্যার আমরা অনেক বেটার বুঝতে পারলাম, জার্নালটার কনসেপ্টটা ক্লিয়ার হলো, তারপর আমি সেখান থেকে গোল্ডেন রুলসে আসলাম, মানে একটা স্টেপ একটু আগে গিয়ে তারপর আমি একটু ব্যাক স্টেপে আনছি। দেখে নাও ব্যাপারটা কি, গোল্ডেন রুলস ব্যাপারটা কি। গোল্ডেন রুলসের ক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি অ্যাকাউন্ট ওয়াইজ ডিনোট করি। অ্যাকাউন্ট ওয়াইজ মানে আমরা সবাই জানি যে যে কোনো অ্যাকাউন্টিং ট্রানজ্যাকশনে তিনটে অ্যাকাউন্ট থাকবে। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। আমি আবারও স্টুডেন্টদেরকে বলবো, গোল্ডেন রুলস সাহায্যে, গোল্ডেন রুলসের সাহায্যে জার্নাল না করে রাদার কিপ ইন ইউর মাইন্ড যে প্রসেসটা আমি একটু আগে দেখালাম ওই প্রসেস জার্নালটাকে করো। গোল্ডেন রুলস অবশ্যই জানতে হবে, বুঝতে হবে, কারণ এটা আমাদের ব্যাকআপ একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য কাজে লাগে। বাট শুধু গোল্ডেন রুলসকে মাথায় রেখেই জার্নাল করতে যেও না, এটা আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করবো, রাইট? কামিং টু দ্য পয়েন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট, এই তিনটে অ্যাকাউন্টের কোন এলিমেন্টকে আমরা ডেবিটে, কোন এলিমেন্টকে আমরা ক্রেডিটে রাখবো, ডেবিট অ্যান্ড ক্রেডিট। প্রথম হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টের বিহাফে দেখতে গেলে রিসিভার উইল বি দ্য ডেবিট সাইড। রিসিভার মানে যে টাকা পায়, অ্যান্ড গিভার উইল বি দ্য ক্রেডিট সাইড, অর্থাৎ যে টাকা দেয়, রিসিভার অ্যান্ড গিভার। রিয়েল অ্যাকাউন্টের পার্সপেক্টিভে অল কাইন্ডস অফ অ্যাসেট, ফিক্সড, কারেন্ট, fictitious, any kinds of assets will be in the debit side. Assets will be in the debit side. At the same time, all the liabilities will be in the credit side. লাইবিলিটিস মানে বিজনেসের এনি দেনা যেটা ব্যবসাকে দিতে হবে, সেটা ক্যাপিটাল হতে পারে, সেটা ক্রেডিটার্স হতে পারে, সেটা কোনো কিছু পেয়েবল হতে পারে, বিলস পেয়েবল বা সামথিং অন্য কিছু পেয়েবলস। তাহলে লাইবিলিটি উইল বি ইন দ্য ক্রেডিট সাইড, অ্যাসেটস উইল বি ইন দ্য ডেবিট সাইড, লাইবিলিটি উইল বি ইন দ্য ক্রেডিট সাইড, এইভাবে আমরা দেখব। আর নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা ডে টু ডে যে অপারেশনাল ট্রানজ্যাকশনগুলো করে থাকি, তাই সেগুলোকে আমরা নমিনাল অ্যাকাউন্টে হেড হিসাবে রিপ্রেজেন্ট করে থাকি। নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে এনি কাইন্ড অফ এক্সপেন্স বা এনি কাইন্ড অফ লস, তোমরা বলো স্যার লস ব্যাপারটা বুঝবো কিভাবে? ট্রানজ্যাকশন জার্নাল শিখতে গেলে কিন্তু এই ব্যাপারটাকেও ক্ল্যারিটি দিয়ে বুঝতে হবে। স্যার লস ব্যাপারটা আমরা বুঝবো কি করে? ধরে নাও
আমি 100 টাকার একটা গুডস পারচেস করলাম, সেটাকে 90 টাকায় বিক্রি করলাম, মানে আমি একটা গুডস ম্যানুফ্যাকচার করেছি 100 রুপিসে এবং সেটাকে সেল করেছি 90 রুপিসে। মাই ম্যানুফ্যাকচারিং কস্ট ইজ 100, মাই সেলিং প্রাইস ইজ 90, তার মানে এখানে আমরা ক্লিয়ারলি লস করেছি 10 রুপিস। তোমাদের মনে প্রশ্ন আসবে, স্যার এটা কি আমাদের প্রেজেন্ট করতে হবে? 100 বার প্রেজেন্ট করতে হবে, বিকজ ইট ইজ আ লস, and once there is a loss we have to represent this loss in the debit side, because loss and expense আমি আগেই বলেছি it will comes to the debit side under the nominal account. At the same time, any kind of income or any kind of gain বা profit সেইটা আসবে আমাদের ক্রেডিট সাইডে। এনি কাইন্ড অফ ইনকাম, যে কোনো সোর্সে ইনকাম হতে পারে, কমিশন রিসিভ, অমুক রিসিভ, তমুক রিসিভ, এনি কাইন্ড অফ রিসিভ, সেলস ইটসেলফ একটা ইনকাম, রাইট? কিন্তু সেলস একটা পারপাস, তার জন্য যদি ক্যাশ টাকা আসছে আমাদের কাছে, ক্যাশটাকে আমরা ডেবিট দিকে লিখি, সেলসটাকে আমরা ক্রেডিট দিকে লিখি, রাইট? যে কোনো পারপাস অফ ইনকাম যদি হয় সেটাকে আমরা ক্রেডিট সাইডে লিখবো। বা যদি আমাদের কোনো গেন হয়, গেন হয় কিরকম ভাবে বুঝবো? এই সেম প্রশ্নে যদি আমি 100 টাকা একটা গুডস ম্যানুফ্যাকচার করে আমি সেটাকে 110 টাকায় বিক্রি করতাম, তাহলে ম্যানুফ্যাকচারিং সাইডে আমি ডেবিট দিকে 100 রুপিস দেখাতাম, সেলিং 110 রুপিস, এবং 10 রুপিস গেন হচ্ছে, আমার প্রফিট হচ্ছে। তো গেন হলে কিন্তু আমরা সেটাকে অবশ্যই ক্রেডিট সাইডে রিপ্রেজেন্ট করবো। এই হচ্ছে গোল্ডেন রুলস। অ্যাকর্ডিং টু দ্য গোল্ডেন রুলস সবার আগে আমরা জার্নালকে পড়বো এবং সেটাকে ডিনোট করব যে সেই গোল্ডেন রুলস অনুযায়ী সেটার কোন এলিমেন্টের ডেবিট সাইডে আসবে, কোনটা ক্রেডিট সাইডে আসবে। তোমরা এইভাবেও জার্নাল করতে পারো, বা এটাকে ব্যাকআপে মাথায় রেখে তোমরা এই নর্মাল যে প্রসেস যেটা আমি তোমাদেরকে একটু আগে দেখালাম এই পার্টিকুলার জার্নালটাকে দিয়ে তোমরা সেই প্রসেসেও জার্নাল করতে পারো। ইট ইজ অ্যাবসলিউটলি ইয়োর চয়েস, বাট মাই রিকোয়েস্ট ইজ দ্যাট তোমরা যখনই জার্নাল শিখছো, তোমরা বই খুলে তোমাদের যে কোনো পাঠ্য বুক আছে সেই বইটা ওপেন করো এবং সেখান থেকে মাল্টিপল ডিফারেন্ট টাইপস অফ জার্নাল, কিছু ক্রিটিক্যাল জার্নাল, যেমন আমি একটু একটা এক্সাম্পলও দিয়ে দিচ্ছি, এরকম হতে পারে এই জার্নালগুলো, যে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, রুপিস 1 লাখ। এখানে ক্যাশও দিতে পারে, ক্যাশের বদলে অনেক সময় অনেক অ্যাসেটসের নামও দিয়ে দিতে পারে, আবার কিছু লাইবিলিটির নামও দিয়ে দিতে পারে, বাট স্টার্টেড বিজনেস উইথ দিস এলিমেন্ট এটা আমাকে জার্নালাইজ করতে হবে। কিভাবে করব? খুব সিম্পল প্রসেস। স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, ব্যবসার দিক থেকে ভাবো, ব্যবসায় কি আসছে? স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ মানে বিজনেসে কেউ টাকা দিচ্ছে, তাই জন্য তো বিজনেসটা স্টার্ট হবে। গাড়িতে কেউ পেট্রোল বা ডিজেল দিলেই তো গাড়িটা স্টার্ট হয়। তাহলে গাড়ির ক্ষেত্রে গাড়ির পেট্রোলটা গাড়িতে আসছে, কে দিচ্ছে সেটা বড় ফ্যাক্টর নয়। দেখা গেল গাড়ির নিজের মালিকই গাড়িতে পেট্রোল দিচ্ছে নিজের টাকা ব্যয় করে, হোক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু গাড়িতে যে পেট্রোল দেওয়া হচ্ছে, গাড়িতে যেটা আসছে সেটাকেই দেখতে হবে আমাকে সবার আগে প্রাধান্য। তাহলে ক্ষেত্রে লিখবো আমরা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু, কি পারপাসে টাকাটা দিচ্ছে। দেখো এই কথাটা একটু মাথায় রাখবে, যখন ব্যবসা শুরু হয়, একদম প্রাথমিক পর্যায়ে যখন কেউ বিজনেসে টাকা দেয়, শুধু প্রাথমিক পর্যায়ে বলে নয়, মালিক যখনই ব্যবসায় টাকা দিচ্ছে, তার পকেট থেকে টাকা দিচ্ছে, যেন তেনভাবে টাকা দিচ্ছে, সেটা একটা ক্যাপিটাল হিসাবে ট্রিট হয়। তাহলে স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ইজ অলসো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এবং আমরা প্রত্যেকে এটা জানবো, ব্যবসার অন্যতম প্রধান লাইবিলিটি হচ্ছে ক্যাপিটাল। এটাকে বলা হয় ব্যবসা একটা ইন্টারনাল লাইবিলিটি। কেন বলা হয়? কারণ বিজনেস চেষ্টা করে তার যে বিজনেস, তার যে সে যে টাকাটা মালিকের থেকে নিয়েছে, সেই টাকাটা মালিককে যেন তেনভাবে রিটার্ন করতে হবে। কারণ কোথাও একটা গিয়ে তারও মালিকের প্রতি দায়বদ্ধতা আছে। ক্যাপিটাল এই লাইবিলিটির পার্সপেক্টিভটা তৈরি হয় রেসপন্সিবিলিটি থেকে, দায়বদ্ধতা থেকে, যে কোম্পানিতে যারা চাকরি করছে তাদের সঠিক সময় স্যালারি দিতে হবে, গভর্নমেন্টকে সঠিক সময় ট্যাক্স দিতে হবে, রাইট? আমি যাদের থেকে গুডস কিনছি তাদেরকে টাকা দিতে হবে সঠিক সময়। সবটাই দায়বদ্ধতা থেকে তৈরি হয়, রেসপন্সিবিলিটি। তাহলে ক্যাপিটাল একটা রেসপন্সিবিলিটি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। এক্ষেত্রে আমরা লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে 1 লাখ ডেবিট সাইডে,
1 লাখ ক্রেডিট সাইডে, এরকম কিছু কমপ্লিকেটেড জার্নাল, কমপ্লিকেটেড বলবো না, কনসেপ্টটা যাদের কাছে ক্লিয়ার তারা জার্নালকে কমপ্লিকেটেড কখনো বলবে না। কিন্তু অনেক সময় আমি দেখেছি স্টুডেন্টদের কাছে কনসেপ্ট ক্লিয়ার নেই, শুধু গোল্ডেন রুলস পড়লো আর জার্নাল করা স্টার্ট করে দিল। ভাবলো বোধহয় শুধু গোল্ডেন রুলস পড়লেই জার্নাল করা যায়, এটা অ্যাকচুয়ালি ভুল কনসেপ্ট। গোল্ডেন রুলস ইজ আ ফান্ডামেন্টাল কনসেপ্ট, সেটা আমাদের একটা মাথায় রাখতে হয়, অবশ্যই ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে। কিন্তু শুধু গোল্ডেন রুলস আমাদেরকে জার্নাল শেখাতে কখনো পারবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আজকের আমার এই টোটাল লেকচারটাই এই বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্যই। আমি চেষ্টা করলাম আমার দিক থেকে সব থেকে সহজতর উপায়, সব থেকে ইজিয়েস্ট এবং মিনিমালিস্টিক ওয়েতে তোমাদেরকে জার্নালটাকে এক্সপ্রেস করার জন্য যে কিভাবে আমরা জার্নাল করব। দেখো আমি এই কথা বলছি না যে এই ভিডিওটা একবার দেখলেই তোমরা জার্নাল শিখে যাবে, তা নয়। জার্নাল একটা মানুষের শিখতে মিনিমাম 1.5 থেকে 200টা ট্রানজ্যাকশনকে জার্নালাইজ করার পর একটা মানুষ জার্নালের 20-30% নলেজ গেন করে। তুমি ভাবলে কি করে এই ভিডিওটা একবার দেখে তোমরা শিখে যাবে? এই জন্য আমি বলবো তোমরা প্রসেসে আসো, তোমরা প্র্যাকটিস করো, বই খুলে প্র্যাকটিস করো। অনেক অনেক লেকচারাররা বলে যে আমার একটা ভিডিও দিয়ে তুমি জার্নাল শিখে যাবে, আমি কখনোই কথা বলবো না। It will take time, but definitely you will learn it if you practice that, right? Remember that শুধুমাত্র the only thing makes you perfect, since I just don't believe everyone is imperfect, still আমরা যদি একটু হলেও পারফেক্ট হতে পারি বা চেষ্টা করি সেটা হচ্ছে প্র্যাকটিসের দ্বারাই। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের পছন্দ হয় তাহলে যেটা তোমাদের করতে আমি প্রতিদিনই বলে থাকি, আই রিকোয়েস্ট ইউ যে তোমরা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ইন ফিউচার এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমাদের লাইক করা, সাবস্ক্রাইব করা, আমাকে মোটিভেট করার খুব বেশি মাত্রায় প্রয়োজন আছে, তাহলেই আমি এই ধরনের আরও প্রোডাক্টিভ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। উইশ ইউ আ গ্রেট ডে, এবং তোমরা সবাই ভালো থাকো এবং এই প্রসেসে আরও বেশি জার্নাল করে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ আ গ্রেট ডে, টেক কেয়ার।